দেহতত্ত্বের যে আলোচনা, যেটা আমাদের সব থেকে জানার আগ্রহ। আমি যেহেতু দর্শনের ছাত্র আমি দেখতে পেয়েছি যে সাংখ্য ফিলোসফি যেখানে আছে সেখানে পুরুষ আর প্রকৃতি, সেই পুরুষ আর প্রকৃতির সাথে তাদের যে মিলন, যেভাবে মিলনের পরে অহংকার, পঞ্চবিংশতি তত্ত্ব, সেখান থেকে পঞ্চমহাভূতের উৎপত্তি হচ্ছে। দেহতত্ত্ব কি এই জায়গাটাতে কোনোভাবে এই জায়গাটা কি দেহতত্ত্বে কোনোভাবে প্রভাব বিস্তার করছে? সাংখ্য দর্শনের সার কথা প্রকৃতি পুরুষ বিভাজ্য, গীতার ত্রয়োদশ অধ্যায়ে এই বিষয়ে আমরা হালকা বর্ণনা পাচ্ছি। এখানকার প্রকৃতি পুরুষের বিভাগ যোগের বিষয়টা মানে একদম টু দা পয়েন্ট যদি ধরা হয়, খুব বিস্তৃত স্তরে সমস্ত কিছুর সাথেই জড়িয়ে আছে। একটু সাধারণভাবে দেখলে এই দুটোর মধ্যে কিছুটা পার্থক্য আছে আপেক্ষিক দৃষ্টিতে। ওখানকার প্রকৃতি কি পুরুষ কি সেটা আপনার কাছে সহজ সরল, এটা আর এখানে আলোচনার বিষয় না। আর এখানে যে দেহতত্ত্ব বলতে আমরা যেগুলো বর্ণনা পাচ্ছি, এই দেহতত্ত্ব বলতে গেলে সাধারণত এর পিছনের ভাবার্থ বা মর্মার্থ কি আছে, সারা ভারতবর্ষে যত রকম সাধন প্রণালী বা ধারা রয়েছে যেগুলো প্রকাশিত আমরা সাধারণভাবে জানতে পেরেছি, সেই সব ধারাগুলো দুটো ধারায় বিভক্ত হয়ে গেছে। একদিকে একক সাধন প্রণালী মানে একা সাধক বা একা সাধিকা পৃথক পৃথক ভাবে এই পথে চলবেন, জপ, ধ্যান, যোগ, ভক্তি, জ্ঞান, কর্ম যেটাই হতে পারে, কিন্তু একা চলবেন, একে অপরের পরস্পরের যুক্ততার কোনো প্রয়োজনীয়তা নেই বলে ধরা হয়। একক ধারার সহজ কথা। যুগল ধারা হলো এখানে যে পরস্পরের যুক্ততার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ খানিকটা দূরে থাকলেই সাধন পথের হিসেবে ভালো বলে ধরা হয় বা বোঝা হয়। এই ধারণা সাধারণ মনে, এই ক্ষেত্রে ধারণাটা সম্পূর্ণ পৃথক। পরস্পরের দূরে থাকার বিষয়টা না হয়ে বরঞ্চ পরস্পর একত্রিত ভাবে থাকা, চলা এবং শরীরের স্নায়ুতন্ত্রকে এবং মনকে কিভাবে গুছিয়ে নিলে এই একত্রিত ভাবে চলার বিষয়টা খুব জোরালো হয়ে লক্ষ্যে পৌঁছতে পারি আর কি। এই হলো যুক্ত ধারা বা যুগল ধারা বা দেহতত্ত্ব ধারার সার কথা। এই দেহতত্ত্ব সাধন প্রণালী কে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেও বলা হয়েছে। তন্ত্রের মধ্যে সাধারণত যারা এই ধারায় থাকেন, তন্ত্র ধারার মধ্যে ভৈরব, ভৈরবী এই শব্দগুলো আমরা পরিচিত। শৈব ধারায়, শাক্ত ধারায় প্রায় এক। বাউলদের মধ্যে সাধন সঙ্গী, সাধন সঙ্গিনী এই শব্দ ব্যবহৃত হয়। বৈষ্ণবদের মধ্যে নায়ক, নায়িকা সেই শব্দ ব্যবহৃত হয়। আমরা যেগুলো খুব অল্প স্বল্প আমরা সিলেবাসের মধ্যে পাচ্ছি, সাহিত্যের ইতিহাস ইত্যাদিতে সামান্য সামান্য স্তরে স্তরে ওগুলোকে আপনি জানেন। আবার দেহতত্ত্ব বাউল ধারা এবং বৈষ্ণবীয় ধারা এক একটা জায়গায় মুখ্য বা গৌণভাবে মিলেমিশেও একাকার হয়ে গেছে, শব্দের দিক থেকেও এবং ভাবের দিক থেকেও। তো তন্ত্র ধারা, দেহতত্ত্ব বাউল ধারা এবং বৈষ্ণবীয় ধারা, এখানে শব্দের ভেদ যতই থাকুক, সার কথা হলো শরীরের কাম শক্তি যার প্রয়োগ আমরা বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয় বলে জানি, আর শারীরিক সাময়িক যে উত্তেজনার আনন্দ, এই তৃপ্তিটুকু পাওয়া, এই বিষয়ে একটুকু জানি। জগতে যত রকম লেখা এর আশপাশে একটা শারীরিক এবং মানসিক তৃপ্তি, আর তার সাথে সাথে বংশ পরম্পরার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং ভাবি বোধহয় এই পর্যন্তই এর সীমা, এখন পর্যন্ত আমাদের যে জ্ঞান। কিন্তু এছাড়াও যে বিষয়টা, ওই কাম শক্তিকে যদি ঠিক ঠিক মানে কাজে লাগানো যায়, সেইটি ওই মনকে সংযুক্ত করে ওই মূল লক্ষ্যের দিকে, অর্থাৎ দর্শনের মূল উদ্দেশ্য হলো সমাধান, যদি ধরি এক কথায় মর্মার্থ, সেই দিকে নিয়ে যেতে পারে। মানব জীবনে যে কোনো দর্শনে তার অভিমত যাই হোক না কেন, ভেতরে সমাধানের স্থিতিটি থাকবে। দর্শনের পেছনে যদি সমাধানের স্থিতিটি থাকে, তাহলে দর্শন শান্তি বা তৃপ্তি দিল, না হলে সেটা বিভিন্ন স্তরে ইত্যাদি। তো আমাদের মূল বক্তব্য হলো এইটাই, সাংখ্যের প্রকৃতি পুরুষ আর দেহতত্ত্ব সাধন বা শৃঙ্গার সাধন এই শব্দগুলো ব্যবহৃত হয়, বা ভজন প্রণালী, বৈষ্ণবীয় ভজন প্রণালী, সেখানকার প্রকৃতি পুরুষের মধ্যে আপেক্ষিক বা আপাত দৃষ্টিতে এক নয়, দৃষ্টিকোণগুলো একটু পৃথক আর কি। আর মনে হয় এই সাংখ্য দর্শন, এই দেহতত্ত্বে একদম সাধনার চরম মার্গ, এখানে কি ওরা দ্বৈতবাদের ধারাকে করছে না, অদ্বৈতবাদের চিন্তা ভাবনাটাকে?
এইখানে বিষয় রয়েছে আর কি। দেহতত্ত্ব বা শৃঙ্গার সাধনের হিসেবে চূড়ান্ত অবস্থায় গিয়ে একটা জায়গায় যেখানে বলা যাচ্ছে না সেটা বলা না যাওয়ার অবস্থাটাকে অদ্বৈতই ধরা হচ্ছে। একটু ভাবের আস্বাদনের স্তরে যখন চলে আসছি তখন ওখানে দ্বৈত এবং অদ্বৈতর একটা মিশ্রণের অবস্থা আর কি। হ্যাঁ, দ্বৈতাদ্বৈত। আর একটু নিচে চলে আসলে তখন শুদ্ধাদ্বৈত আর কি। হ্যাঁ, আস্বাদনের স্তরে আর কি। আর যখন আস্বাদনের বিষয়টা অব্যক্ত হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই ওই অদ্বৈতই চলে আসছে। যখন দ্বৈতের কোনো খোঁজ নেই সেটাই তো আসল অদ্বৈত। দুটো ইন্ডিভিজুয়াল, দুটো ব্যক্তি, একজন নারী এবং নর, দুজন যখন এগোতে এগোতে স্থূল ভূমির জায়গা থেকে আস্তে আস্তে মনটা গোছাতে গোছাতে সেই তরঙ্গের সাথে একাকার হতে হতে ওই ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক যে অহংভাব, সীমিত অহং, এই দুটো মিট করতে করতে স্নায়ুতন্ত্রকেও যেভাবে তৈরি করা হলো এবং মনকেও তৈরি করা হলো, থাকতে থাকতে একটা স্তরের পর দুটোর ওই আলাদা ব্যাপারটাই কেটে গেল আর কি। এটাকে কি মহারাজ সেই ওই ইরা পিঙ্গলার সুষুম্নায় এনে মিট করানোর বিষয়টার সঙ্গে? হ্যাঁ, এইটার যোগের হিসেবে দেখতে গেলে সাধারণভাবে আমাদের শরীরের অবস্থায় সারা দিনের ইরা পিঙ্গলার ধারাটি চলতে থাকে। ইরা মানে বাম নাসিকায় আর পিঙ্গলা মানে দক্ষিণ নাসিকায়। এটাকে দেহতত্ত্বে চন্দ্র সূর্য বলা হয়। ইরা চন্দ্র আর পিঙ্গলা সূর্য। এইভাবে শ্বাস চলতে থাকে, সেইভাবে আমাদের কাজকর্মগুলো হতে থাকে। যখন আমরা খুব দৃঢ় মানসিকতার আমাদের আসে সারাদিনের মধ্যে কোন একটা দৃঢ় ইচ্ছা শক্তির বিষয় বা শারীরিক কাজকর্ম করছি, তখন দক্ষিণ নাসিকায় সাধারণত শ্বাস বয়। তখনই ওই ধরনের মানসিক ভাবগুলো আসে। যখন ভেতরে সাহিত্য বা কোনো কিছুর শিল্প বা কোনো কিছু রসালো বিষয় ডুবতে মন ন্যাচারাল ভাবে চাইছে, স্বাভাবিকভাবে চাইছে, তখনই যদি আমরা খেয়াল করি দেখবো যে বাম নাসিকার শ্বাস প্রবল গতিতে বইছে আর দক্ষিণ নাসিকা গৌণ হয়ে গেছে। যে কোনো সময় আমরা মিলিয়ে দেখতে পারি। দৃঢ়তা সমান সমান দক্ষিণ নাসিকা অর্থাৎ পিঙ্গলা বেশি ক্রিয়াশীল। নমনীয়তা কোমলতা সমান সমান চন্দ্র নারী অর্থাৎ ইরা বিশেষভাবে ক্রিয়াশীল। পরীক্ষা করলে বুঝতে পারো মনের ভাবের সাথে। সেই জন্য যদি সাহিত্যের বিশেষ আস্বাদন করতে হয় তখন আবার ওটাকে পাল্টে নিয়ে চন্দ্রস্বর করে নিয়ে ডুব দিলে তখন স্নায়ুতন্ত্র তার অনুকূল হয়ে যায়। সেই ক্ষেত্রে অনেক সময় আমরা লিখতে লিখতে মাথায় আসছে না কোনো জিনিস, ঠিক ঠিক আর যেন তারে তারে লাগছে না, যেমন ফুরফুর করে লেখাগুলো বেরোতে থাকে আর যেন হচ্ছে না আর কি। চেষ্টা করে অনেক সময় হয় না, আবার অনেক সময় আপনার হঠাৎ যেন একটা পর ফুল ফোটার মতো হয়ে গেল আর তখন কি সেটাকে সক্রিয় প্রাণায়ামের দ্বারা চেঞ্জ করে পরিবর্তন করে দেওয়া যায়, পরিবর্তন করে দেওয়া যায় এবং তার ফল বেশ খানিকটা মানে কাজেও লাগে আর কি। তো এই হলো ইরা পিঙ্গলার স্থিতি। আর ওই অদ্বৈত স্থিতির যেখান থেকে প্রশ্ন আসা হলো, এবার ইরা পিঙ্গলার এই যে পরিবর্তন সারাদিন ব্যাপী ঘটতে থাকে এক একটা নির্দিষ্ট সময় অনুযায়ী, তার মধ্যে আবার 4টে ক্ষণ থাকে। সে সময় সুষুম্নায় সবারই শ্বাসের ধারা থাকে, খুব অল্প, কারো একটু বেশি কারো একটু বেশি। যারা যোগ অভ্যাসী তাদের আরো বেশি হয় আর কি। আর সিদ্ধাবস্থায় ইয়ে করলে তখন সেটাই মোটামুটি থাকে আর কি। বিশেষ ইয়েতে এগুলো একটু একটু। এবার সুষুম্নায় তখন বয়, তখন এই উভয় নাসিকায় প্রায় সমান ধারায় বইতে থাকে আর কি। বিনা চেষ্টায় মন স্থির থাকে, যেটিকে এই দর্শনের দিক থেকে যদি বলা যায় নিরালম্ব ভাবে স্থির, অবলম্বনহীন কিন্তু স্থির, প্রয়াস শূন্য ভাবে স্থির। এইটি তাহলে এখানে দেখা যাচ্ছে এই দেহতত্ত্ব ধারার ওই আগের ধাপগুলো যদি ঠিক 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 হতে থাকে শরীর এবং মনে, সাধক সাধিকা উভয়েরই চেতনার স্তর প্রায় কাছাকাছি থাকে, বা একজনের একটু কম আরেকজনের একটু বেশি, আরেকজনকে টেনে নিয়ে যাওয়া যায় যদি আন্তরিক হন আর কি এখান থেকে। তখন সেই জায়গায় ওই জায়গাটা মেজারমেন্ট ঠিক যখন হয় তখন স্বাভাবিকভাবেই প্রথমে দক্ষিণ নাসিকা অর্থাৎ পিঙ্গলা থেকে ইরাতে স্বাভাবিকভাবে শ্বাস চলে আসে। সাধনটা তখনই হয়, দক্ষিণ নাসিকায় সাধন নিষেধ। আর আরো গভীরে ঢুকে গেলে তখন ওই সুষুম্নায় স্থিতি হতে থাকে। দক্ষিণ নাসিকায় সাধন নিষেধ কেন? তার কারণ হলো দক্ষিণ নাসিকায় স্বাভাবিকভাবে একটা শরীরের চঞ্চলতা থাকে, স্নায়ু সাপেক্ষে দেখলে আর কি। সেই চঞ্চলতা মনকেও স্থির হতে দেয় না, একটা স্বাভাবিক ছটফটানি আর কি। আর বাম নাসিকায় একটা স্থিরতা থাকে, কিন্তু সেই স্থিরতাই ঘুমের ঢুলুনি বা অলসতার দিকে নয়, স্থিরতা কিন্তু একটা মুজে থাকা ভাব, সেইভাবে জেগে থাকাটা খুব সুখের হচ্ছে। তখন শরীরে এই লক্ষণগুলো দেখা যায়। সেই অবস্থা নিয়েই শৃঙ্গার সাধনের ওই ক্রিয়ায় ঢোকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই অবস্থা থেকেও আরো ভালো অবস্থা হলো সুষুম্নার।
তখন স্বাভাবিক মানে ওই নৈসর্গিক নেশা আর কি যদি বলা যায় আর কি, এমন একটা তার মধ্যে ডুবে গেলে তখন এই টাইম স্পেসের যে হিসেবগুলো বা এই মানে ওই টেন্সের যে ধারণাগুলো আর কি, পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার, এই ডিভিশনটাই মাথা থেকে চলে যায়, অথচ কনসাস। তার কারণ টেন্সের ধারণাটা আসছে তো ওই ইগো কনসাসনেস থেকে, একটা লিমিটেড চেতন ধারার জায়গা আমরা অনুভব করছি, সেটার আসপেক্টে পিছন মানে পাস্ট ধরে নিলাম, এটাকে ফিউচার আর এটা প্রেজেন্ট। এবার এটাই যদি আস্তে আস্তে গলতে থাকে, কোন বিন্দুতে দাঁড়িয়ে এই টেন্সের বিষয়টা ক্যালকুলেশন হবে, হয় না তখন আর। টেন্স গুলো চলে যাওয়া মানে আমি আস্তে আস্তে নিরালম্ব হচ্ছি। হ্যাঁ, নিরালম্ব আর কি। এবং তার সাথে সাথেই রস এবং তৃপ্তিতে অন্তরটা ভর্তি হতে থাকবে। এটা কেবল থিওরিটিক্যাল কোনো ক্যালকুলেশন না, ভেতরের একদম রসালো অনুভূতি আর কি। এটা মনে যায়, এটা কি বলা যায়, এটাই আর কি। তবে এইটা একবার হয়ে যাওয়ার পর আবার ওই ইগোর বিষয়টা জেগে ওঠে, কিন্তু ওই আগের যে একটা কড়া কড়া বা একটা কাঠিন্য যে ব্যাপারটা ছিল, সেটা ভেতর থেকে গলে যায়। তার কারণটা কি, পেছনে ওই রসের চুইয়ে 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 ওটা নিরন্তর চলতে থাকে, সেই স্বাদের কারণে এটা ওই রসালো হয়ে থাকে। সেই জন্য স্থূল যে রাগ দেশের ধাক্কা কষ্ট দেয়, সেটা আর থাকে না। সাময়িক পুরনো সংস্কারে আসলে ওই আসলো, উঠে পরিত্যক্ত চলে গেল বিনা চেষ্টাতে। এই যে দেহতত্ত্বের জার্নি, এই জার্নির যে স্টার্টিং, আমরা যে তন্ত্রে যে শতচক্রের সাধনার কথা বলছি, মূলাধার থেকে সহস্রার, এই যে আমি এই ফিলিংসটা কিভাবে এর মধ্যে দিয়ে পাবো যে আমার মূলাধার ওপেন হচ্ছে, বা আমার সহস্রারের দিকে আমি যাচ্ছি, বা আমি মণিপুর ছাড়িয়ে উঠেছি, এই অনুভূতিটা হাউ ক্যান আই ফিল? দেহতত্ত্ব সাধনের ধারা অনুযায়ী চলতে গিয়ে, হ্যাঁ, তার কারণ ওই ওই জায়গায় আমি চেতনার অনুভূতিগুলো তো পাবো। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই যে সেন্টার গুলো ধরছি, একদম সাধারণভাবে বলতে গেলে এগুলো তো অনেক কিছু জালকের মানে কেন্দ্র কতগুলো আর কি, মানে ওই ফর্ম হিসেবে ধরতে গেলে। তার মধ্যে যে সেন্সেশনটা আর কি, সেই সেন্সেশন গুলো পাবো, যদি তাকে নাও বলা হয় তো তথাপি তিনি পাবেন আর কি। তিনি হয়তো জানেন, আমরা অনেক সময় ভাবতে পারি ভেবে ভেবে হয়তো আমরা করছি ব্যাপারগুলো, এটা হতে পারে। ব্যক্তিগত প্র্যাকটিসে আমি লক্ষ্য করেছি খুব পেইন হয়, মানে অ্যাকচুয়ালি কি কারণ আমি জানি না। ধরুন কোন একটা মন্ত্র বলা হচ্ছে আজ্ঞা চক্রে জপ করো, কিন্তু প্রচন্ড পেইন ফিল করি, মানে এটার কি কারণ মহারাজ আমি ঠিক মানে অনুভব করতে পারিনি। মানে ধরুন কপাল টপাল ধরে আসছে প্রচন্ড। একটু যেটা পার্শ্ব প্রতিক্রিয়ার দিকটা আগে বলি, তারপর ঠিক দিকের বিষয়টা যেটা মনে হবে সেটা বলবো আর কি। তো এখানে অনেক সময় কি এই যা যা একাগ্রতার সাধনের দিকে নিয়ে যায়, আমাদের মন সেই বিষয়ে একাগ্র হতে গেলে অনেক সময় কি রিল্যাক্সেশনটা অর্থাৎ বিশ্রান্তি বা বিশ্রামের বিষয়টা গৌণ হয়ে গিয়ে ওই একাগ্রতাটাই অনেক সময় একটা নতুন ওজন তৈরি করে, ভার তৈরি করে, যেটা স্নায়ুতন্ত্রের মধ্যে আরো স্বাভাবিক মধুর একটা বিশ্রাম না দিয়ে বরঞ্চ একটা জায়গায় কেন্দ্রিত হয়ে যাওয়ায় সেখানে একটা কুণ্ঠা এবং এই ধরনের ব্যথা বা পীড়া বা বেদনার বিষয়গুলো হয় আর কি। তো এইটাকে আরো টু দা পয়েন্ট বুঝতে গেলে ওই মন্ত্রে বা মন্ত্র যদি না বলার দরকার নেই, মন্ত্রের দেবতার বিষয় এবং ওই অভ্যাসটা ঠিক কিরকম হচ্ছে এবং তার বিষয়গুলো, কারণ ওখানে যন্ত্রণার বিষয়গুলো হয় বটে বিভিন্ন সেন্টারে, একটা নার্ভাল জট অনুভব হয়, হ্যাঁ, এগুলো আছে, কিন্তু তার সাথে সাথে সেটা সেই ক্ষেত্রে কতটা ইতিবাচক বা নেতিবাচক সেটা ওই ব্যক্তি বিশেষের অভ্যাস এবং তার মনের অবস্থা এবং স্থিতিটার উপরে নির্ভর করবে। একদম সোজা কথা বলতে গেলে মন্ত্র যদি ঠিক ঠিক হয় তাহলে এই সেন্সেশন গুলো আসবে, অনুভূতিগুলো আসবে। এবার অনুভূতিগুলো কার কখন সেটা ইতিবাচক স্তরে আছে, কার ওটা জট পেকে গেছে, সেই ক্ষেত্রে সমাধান না হয়ে ওটাই আরেকটা উদ্বিগ্নতার কারণ হচ্ছে কিনা, এইটা বোঝার ব্যাপার আছে আর কি। এটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে নির্ভর। তবে ওই সেন্সেশন গুলো হতে থাকলে ওই হালকা যন্ত্রণা, কখনো হালকা মানে ভেতরের সুরসুরি, হালকা মধুর অনুভব, কখনো কখনো এত বেশি সুরসুরির অনুভূতি হবে ওই সেন্টার গুলোতে ন্যাচারাল ভাবে, সেটা তখন কিছু সময়ের জন্য অসহ্য মনে হয়, মনে হচ্ছে যেন এখন আমি মন্ত্রটা ছেড়ে দিই, তাহলে ওটা একটু কন্ট্রোলে আসলে তারপর আর কি। যদি এইটা আমি মেলে, এই ক্ষেত্রে যদি এটা মেলে, হ্যাঁ মন্ত্র যত প্রমিনেন্ট হচ্ছে ওটা আরো বেশি বেশি লাগছে আর কি, তখন বুঝতে হবে মন্ত্রের ইয়েতে, তখন মন্ত্রটা একটু ঢিলে করতে হয়। মানে মন্ত্র যত ঠিক ঠিক স্মরণ হচ্ছে বা যেভাবে বলা হয়েছে বা যেভাবে করা হয় সেটা করলে এটা আরো বেশি প্রমিনেন্ট হচ্ছে জটটা, যদি এই অনুভূতিটা আসে। সেক্ষেত্রে কি মন্ত্রের উচ্চারণ গতি নিয়ন্ত্রণ করতে হবে নাকি মানে শ্বাস প্রবাহ নিয়ন্ত্রণ করতে হবে, কি নিয়ন্ত্রণ? হ্যাঁ, সেক্ষেত্রে তখন মন্ত্রটা কম করতে হয়। মন্ত্রটা কম করতে হয় এই কারণে
কিছুদিন ওই রকম অবস্থাটা খানিকটা যেন সহ্য হতে পারে স্নায়ুতন্ত্র আর কি। কম করতে 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 খানিকটা যখন নিয়ে নিল, তখন আবার করতে 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 ওই জটটা খোলে আর কি। এবং ওই জটটা শুধু খুলে যে একটা রুখা সুখা দিকে চলে যায় তা না, সেটা একটা ভালো সমাধানের দিকে নিয়ে যায়। শরীরের মনস্তর তার নিজের সাক্ষী নিজেই হবো তখন আর কি। নিজেই বুঝতে পারবো যে আগের আড়ষ্টতা চলে গিয়ে একটা ভালো সুন্দর একটা স্পর্শের দিকে চলে যাচ্ছে। এটা সার্বিক। এবার খুঁটিনাটি দেখলে হয়তো আশপাশের আরো বিভিন্ন জিনিস বের হবে। এবং এটা আমি ব্যক্তিগতভাবে মানে অনুভব করেছি। আমি তো কোনো বিশেষ ধর্মমত বা বিশেষ কোনো আচার অবলম্বন করে ইয়ে করি না, সর্বধর্ম সর্বদেব দেবীর প্রতি ভক্তি রেখে যতটুকু ইয়ে করা। আমি লক্ষ্য করেছি মানে কোনো সাত্ত্বিক দেবদেবীর মন্ত্র, তার বীজ হোক বা তার গায়ত্রী হোক, সেটা যখন জপ করছি তখন কিন্তু সেই পেইনটা আসে না। কিন্তু যখন কোনো শক্তিভাবে বা কোনো বীরভাবে কোনো দেবদেবীর জব বা বীজ ইয়ে করছি, তখন ওই পেইনফুলনেসটা কিন্তু বেশি আসে। মানে এইটার কি কোনো কারণ আছে? হ্যাঁ, এইটার কারণ আছে। ওই যার যেমন সংস্কার, একদম আধ্যাত্মিক হিসেবে বলছি, যার যেমন সংস্কার। যেমন কৃষ্ণ মন্ত্র জপ করলে যে প্লেজারটা আসে, যে স্মুথ ওয়েতে এগোনো যায়, এখন সেই ইয়ে ধূমাবতী মন্ত্রে কিন্তু সেই প্লেজারটা আসে না। সেখানে কিন্তু ওই পেইনটা ভেঙে 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 যেতে হয়। হ্যাঁ, এই জায়গাটা। বা ধরুন অমাবস্যায় ইয়ে মন্ত্র, নবান্ন মন্ত্র ধরুন ইয়ে করছি, তখন কিন্তু ওই পেইন গুলো আরো বেশি ফিল করি। এইটার কারণটা কি? আমার তখন মনে হয়েছে যে তাহলে কি আমার উচ্চারণ সঠিক হচ্ছে না, বা আমার কি মননে কোনো বিঘ্ন ঘটছে। এই ধরনের নানান রকম দ্বন্দ্বের মধ্য দিয়ে কিন্তু আমি বহুক্ষণ সময় গেছি। এইটার মানে আমার জিজ্ঞাসা আপনার কাছে। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখুন একদম পরিষ্কার বিষয়, মন্ত্রের বিষয় যেহেতু চলে আসলো, টু দা পয়েন্ট এখানে বলা উচিত। ওই বীজ কার পক্ষে কোন বীজ অনুকূল হবে, যদি সেই ক্ষেত্রে কেউ অনুভূতি সম্পন্ন হয়ে থাকে যেখান থেকে লাভ করা হয় মন্ত্র, সেটা সব থেকেই কাজের হয়। না হলে অনেক সময় বিভিন্ন রকম অসুবিধে হতে দেখা গেছে আমাদের ব্যক্তিগতভাবে জানার মধ্যে আর কি। কেউ একদম উদাহরণই দিয়ে বলি, কোন এক মহাত্মা কাউকে বলেছিলেন যে তুমি প্রণব মন্ত্র জপ করো না। প্রণব মানে ওঙ্কার। তার বিভিন্ন গুণের কথা এবং সমস্ত মন্ত্ররাজ ইত্যাদি বলা হয়েছে, সেটা ঠিকই আছে, কিন্তু ওনাকে বারণ করেছিলেন। তো উনি শাস্ত্রে তার মহিমা এবং বিভিন্ন জায়গা থেকে আকৃষ্ট হয়ে মন থেকে আন্তরিকভাবে করার চেষ্টা করেন, ওনার কাছ থেকে গোপন করে, ওই মহাত্মার কাছ থেকে করতে 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 তার অনেকদিন পর আবার দেখা হয়েছিল। তখন আবার বলছেন যে তুই এটা করিস না, তার শিষ্যই হচ্ছেন, তুই এটা করিস না, অমুক জিনিস এগুলো করতে পারিস। কিন্তু সামনে কিছু বলেননি, পরে আবার সেটা করে কিছুদিন পর সত্যিই দেখা গেছে তার স্নায়ুতন্ত্রে মানে গোলযোগ হয়। অর্থাৎ তিনি একদম স্থূলভাবে বলতে গেলে মাথা খারাপ হয়ে গেছে, পরে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সাধু ছিলেন। আবার আমি এক এক সময় ভাবি যে যেই বীজ বা যেই গায়ত্রী বা যে মন্ত্রই জপ করা হোক, সে তো আমার যে শৈশব অভ্যাসের থেকে গড়ে ওঠা স্বর এবং ব্যঞ্জন, এর বাইরে তো কিছু নেই। ওই সেই রামপ্রসাদের গান তখন মনে করি যে যাহা শুনো কর্ণকুটে সবই মায়ের মন্ত্র বটে, কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণবর্ণের রূপ ধরে। এই বর্ণের বাইরে তো কিছু নেই। আমি যখন স্বাভাবিক অবস্থায় এই বর্ণগুলোই তো সারাদিন ব্যবহার করছি। এই আপনার সঙ্গে কথা বলছি, কি ক্লাসে পড়াচ্ছি, কি অন্য কারোর সঙ্গে কি কাউকে ভালো কথা বলছি, কি কাউকে গালাগালি দিচ্ছি, সেই একই তো বর্ণ ব্যবহার করছি। তাহলে ওই সময় আমার যখন আমি সেটাকে নির্দিষ্টভাবে অভ্যাস করছি বা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় এই পেন অ্যান্ড প্লেজার ডিফারেন্সটা কেন তৈরি হচ্ছে? আপনার অভিজ্ঞতার মধ্যেই আছে এরকম অনেক জিনিস যেগুলো খুব সাধারণ বা কমন, আমরা সারাদিন ব্যবহার করি, খেলাধুলা ইত্যাদি ইত্যাদি সবকিছুই, ছোট ছেলেদের যদি ধরে বলি আর কি। এবার করতে 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 তার ফলাফল একরকম হয়। সাধারণ মাঠে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা বা একটু দৌড়দৌড়ি করে নিলাম, এবং সেখান থেকে ওই ফুটবল 50 জন খেলতে খেলতে একজন দুজন যদি বিশেষভাবে অভ্যাস করতে থাকেন, তখন দেখা যাচ্ছে যে তাদের লেভেলটা আস্তে আস্তে ডেভেলপ করছে। সে সেই জায়গা থেকে উঠে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল এবং হয়তো তারপরের জন্য প্রস্তুতি আর কি। সেই একই খেলা ওই গ্রামেরই কাদা মাঠে কাদা পায়ে শুরু হয়েছিল, কিন্তু প্র্যাকটিসটা যখন নিরন্তর হয়ে গেল, সেই একই জিনিস অন্যরকম চিত্র তৈরি করে দিল তার চারপাশে। অর্থাৎ যে স্বর এবং ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা সাধারণভাবে ব্যবহার করছি, তার সাধারণভাবে তার প্রভাব আমরা পাচ্ছি, কিন্তু সেটাই যখন বিশেষ আকার নিচ্ছে এবং
বিশেষ ইন্টেন্সিটির সাথে করছি, তার ফল হয়ে যাচ্ছে বিভিন্ন রকম। আর আমরা হালকা এভাবে করছি একরকম তালি, প্রচন্ড জোরে যদি আঘাত করি, যেটা শক্তিশালী হাত তার দ্বারা এখানে দাগ পড়ে যাবে। সেই একই জিনিস ঠিক এই ক্ষেত্রেও তেমন একই। আর মন্ত্র রহস্য এরই কারণে, আর এই জন্য যার ভেতরে যেমন ধরনের সংস্কার প্রধান, দেখবেন আমরা তিনজনই মানুষ যদি ধরি, কিন্তু স্বাভাবিক রুচিতেই আপনার যে বিষয়ের প্রতি মন গিয়েছে, ওনার মন গিয়েছে আরেকটি বিষয়, ওনার মন গিয়েছে একটি বিষয়। সাবজেক্ট হিসেবে সবই সাবজেক্ট, কিন্তু তার মধ্যে আবার একটা স্তরে বৈচিত্র্য তো আছে, ছোট বড় কিছুই নেই, বৈচিত্র্য ভেদ। হ্যাঁ, ঠিক তেমনি ওই এক একটা মন্ত্রের যেমন ভাইব্রেশন বীজ আকারের আছে, এবং যে মানুষটা নেবেন বা যিনি করবেন তার ভেতরে ওই মূল ভাইব্রেশনের সাথে যদি এটা ম্যাচ করে, তাহলে সেটা মানে সুন্দর ফল দেয়। না হলে কি পথে চলার সময় বিভিন্ন রকম এই ব্যাপারগুলো হয়। আর এর পেছনেই লুকিয়ে আছে এই গুরু পরম্পরা থেকে মন্ত্র পেতে হয়। বর্তমানে একটা পশ্চিমী ধারা চলেছে, যেন সমস্ত জায়গা থেকে আমি জেনে বুঝে আমি ঠিক করে নেবো আর কি। এই মেন্টালিটিটাই একটা ইম্যাচিউর মেন্টালিটি। তার কারণ সাধারণ স্কুলের পড়াশোনা বা আমরা যখন হাতে করে দিচ্ছি বা তখন আমরা কারো না কারো কাছ থেকে শিখি, আর যখন ব্রহ্মবিদ্যার বিষয় চলে আসছে তখন আমরা সেক্ষেত্রে নিজেরাই স্বাধীন হয়ে নিজেরাই ডিসিশন নিয়ে নিচ্ছি। ভাবছি বোধহয় এই ক্ষেত্রে ডিসিশন নেওয়ার পক্ষে আমি যোগ্য। এই ভাবনাটা কতদূর ঠিক সেটা তো আমি কোথাও নিউট্রাল জায়গায় গিয়ে করছি না। হ্যাঁ, এই জায়গাটায় ভুল হয়ে যাওয়ার কারণে কি ওই আসল সুগন্ধ থেকে বঞ্চিত হয়ে থাকি আর কি। এই জন্য আমরা মানে একদমই পরিষ্কার বলছি আর কি, সাহিত্যের ক্ষেত্রে যারা কবি বা সাহিত্যিক, অনেকের সাথে কথাবার্তা বলে প্র্যাকটিক্যালি দেখেছি, তারা সাহিত্যের যেটা তাদের জীবনের যেটা জিস্ট রস আর কি, মূল আস্বাদনের, সেই রস আস্বাদন করতে করতেও এক সময় টায়ার্ড হয়ে গেছেন। তার কারণ যে মন দিয়ে সেটা আস্বাদন হচ্ছে রোমন্থন করে করে, সেই মনও তো সবসময় একরকম থাকছে না। পারিবারিক কোনো পরিস্থিতির প্রভাবে সেখানকার আস্বাদনের ক্ষেত্র ছেদ পড়ছে আর কি। তাহলে আধ্যাত্ম আর এই আস্বাদনের, আধ্যাত্মিক আস্বাদন আর এর মধ্যে পার্থক্য কি? এই আস্বাদন যে মনোভূমিতে হচ্ছে, আধ্যাত্ম প্রথমে সেই মনাতীত জায়গায় প্রতিষ্ঠিত করছে, অর্থাৎ নির্বিকল্প স্তরে আর কি। প্রতিষ্ঠিত হলে কি হচ্ছে, ওই ছোটবেলাকার অবস্থাটি 4-5 বছর বয়সে বাচ্চাদের যে মানে উইদাউট এনি এফোর্ট যে পিসফুল স্টেটটা, ওইটা ডিসকভার হয়ে যাচ্ছে প্রথমে মনাতীত, যে এখানকার কোনো কিছুই ওখানে কোনোভাবেই প্রভাব পড়বে না। এবার এক ধাপ নেমে এসে এইবার বিভিন্ন আস্বাদনের, তখন আমি সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান যেখানে যেখানে যেভাবে আস্বাদন করা করতে পারছি, আবার ইচ্ছে হলে ঝট করে গুটিয়ে নিয়ে এখানেও আসতে পারছি। আবার সেই আমি যখন আমি মানে দেহধারী, আমি শরীরের বয়সের সাথে সাথে এক সময় বেড রিডেন হয়ে পড়েছি, বিছনায় শয্যাশায়ী হয়ে পড়েছি, অসুস্থ, কোনো কাজই করতে পারছি না, কোন রকম ভাবে সামান্য খাওয়া সৌজাতেই হয়তো কেউ করতে সাহায্য করছেন, স্মৃতিশক্তিও সেভাবে কাজ করছে না, কিন্তু তখন ওই নির্বিকল্প শান্তিটা ভেতরে আছে। কিন্তু তার থেকে এক ধাপ নিচে যদি মননের স্তরের আস্বাদনটা থাকতো, সেটা কিন্তু সেখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সেখানেই একই রকম থাকবে, তার কোনো মানে নেই। আর না থাকলে এই মনের ভেতরে তৃপ্তিটাতে ছেদ পড়লো। এই কারণে আধ্যাত্মে বলা হয়েছে, জোসো করে নির্বিকল্প স্টেটটা অ্যাটেন্ড যদি করা যায়, যেভাবে যে প্রণালী যার যেভাবে ভালো লাগে, হয়ে গেলে একবার বুড়ি ছুঁয়ে নিতে, হ্যাঁ, তখন এই সব ব্যাপারগুলো খুব মজার, তারপর তুমি রিটার্ন করো। হ্যাঁ হ্যাঁ, এবং যতদিন ইচ্ছা যেখানে যা কিছু, যে কোনো সময় খেলা শেষ হয়ে গেলে যায় আসে না তো কিছু। ওই হ্যাঁ, সেই হিসাবেই কথাটা আর কি। অদ্বৈত দ্বৈতর বিষয়টা যদি আমরা আরো সরল ভাবে বুঝি, দ্বৈতর কনসেপশনটা মন থেকে তৈরি হয়ে আছে, ছোট বড় না হিসেব করে আমরা বৈচিত্র্য হিসেবে ধরি। আর যেখানে মনের এই ভ্যারিয়েশনের উপরে আমার ভেতরের শান্তিটা নির্ভর না করে, যদি এই স্টেট অ্যাচিভড হয়ে থাকে, তাহলে সেখানে তো আর কোনো দ্বৈত অদ্বৈতর আর এই ভেদটাই নেই। এবার সেখান থেকে সরে এসে যদি ওটাকে ডিফাইন করতে চাই, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওই অদ্বৈত শব্দটা ব্যবহার করতে হয় বাধ্য হয়ে, অন্য কোনো শব্দ তো পাচ্ছি না সমর্থক, সেই জন্য ওইটা অষ্টাবক্র সংহিতায় যেমন বলছে, এই ইয়দি দেহং পৃথক কৃত্বা চিতিবানসি তিষ্ঠসি, দেহ থেকে মনকে তুমি আলাদা করে দাও, তুমি মুহূর্তে তুমি শান্ত হয়ে যাবে। এইজন্য অধুনৈব সুখী শান্ত, সেই অ্যাট ওয়ান্স ইউ আর কাম এন্ড পয়েন্ট। এই প্র্যাকটিসটাও তো মানে প্রচন্ড কষ্টদায়ক। আমি দেহধারী মানুষটি রয়েছি, বা আমার এই এক্সিস্টেন্স নিয়ে রয়েছি, এই
অধুনৈব সখী শান্ত, এক মুহূর্তে সখী শান্ত হয়ে যাওয়া, আমি কিছু নই ভেবে, একটা তো মানে অস্তিত্বের আশঙ্কা মুহূর্তের মধ্যে ঘনিয়ে ওঠে মনের মধ্যে। আমরা যারা সাধারণ মানুষ আর সাধারণ প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাই, মানে কার কিরকম অনুভূতি হয় আমি জানি না, যে আমি দেহ নই এটা মুখে বলা খুব সহজ, কিন্তু আমার দেহ নেই এই অস্তিত্বটাকে শারীরিকভাবে অনুভব করা মুহূর্তে সেটা যেন লাইট নিভে যাওয়ার মতো অবস্থা। সেইটাকে কিভাবে অতিক্রম করা যায়? তার সঙ্গে আমার আর একটা কোয়েশ্চেন আছে, সেটা ধরুন একদম আনইনিশিয়েটেড যে লোক, ধরুন মন্ত্রের কথা বলা হচ্ছে, মানে অন্তত অতি সাধারণ মানুষ ওই স্টেজটাই কি কি প্র্যাকটিসের মাধ্যমে যেতে পারবে? মানে তার দৈনন্দিন জীবন, সে একজন সংসারী লোক, শুধু তার নলেজ আছে যে ওইটা এই জিনিসটা হচ্ছে অদ্বৈত, এই স্টেজে পৌঁছাতে পারলে এই শান্তি থাকবে সবসময়, আমি ওই স্টেজে আমার বিরাজ, কিন্তু সেখান থেকে আমি সব কাজ করছি, আবার ফিরেও যেতে পারছি, এটা আপনি বললেন। নর্মাল আমরা কি কি স্টেপ বা প্র্যাকটিস করতে পারি? কারণ আমরা তো সংসারেই আছি, কাজের ক্ষেত্রেই আছি, অবশ্যই চাকরি বাকরি করছি, অবশ্যই সেটা আমরা কিভাবে পৌঁছাতে পারি ওই স্টেজে? হ্যাঁ, সঙ্গে এই বিষয়টা বলে নিয়ে তারপর এদিকে আসি, তাহলে সুবিধা হবে হয়তো বলতে আমার আর কি। এই জায়গাটা খুব ভালো আর কি, এই অষ্টাবক্র গীতা বা সংহিতা, যেখানে অষ্টাবক্র উবাচ করে আমরা পাচ্ছি আর কি, এইখানে যে কথা বলা হচ্ছে অদ্বৈতবাদ বা নির্গুণ সাধনার দৃষ্টিতে ওটা হাইয়েস্ট লেভেলের কথা, কথা মানে স্থিতির দিকে ইশারা। সেটা কার জন্য বলা হচ্ছে? এখানে অধিকারী নিরূপণের আবার ব্যাপার রয়েছে, উত্তম মধ্যম অধম ইত্যাদি অধিকারী আর কি, যার অন্তরে বিষয় বৈরাগ্য প্রবল আর কি, মানে ওটাতে তিনি প্রতিষ্ঠিত আর কি, ওটা প্র্যাকটিস করে করে আর বজায় রাখতে হচ্ছে না, মানে বিনা প্র্যাকটিসে ওতে মন এস্টাবলিশড হয়ে গেছে বিষয় বৈরাগ্যের বছরের পর বছর, তখন একমাত্র ইচ্ছা সেই পরম প্রাপ্তির জন্যই মন ওখানেই কেন্দ্রিত হয়ে আছে। এখানে শরীর রক্ষার জন্য যতটুকু আহার চলছে, তিনি যে অবস্থায় থাকুন না কেন, সেই জায়গা থেকে যখন এই জিজ্ঞাসা হচ্ছে তত্ত্বজ্ঞের কাছে, তত্ত্বজ্ঞ তখন এই সংকেত দিচ্ছেন যেটা এখানে পেলাম আর কি, এবং তার জন্য যেভাবে সংকেত দেওয়ার, তার মনশ্চেতনাটাকে সেই পরমাত্ম চেতনায় নিয়ে যাওয়া, কানেক্ট করা, এটাই তো পরমাত্ম চেতনা, আত্মচেতনা বা ব্রহ্মচেতনা যাই বলি, এই মনশ্চেতনা যেটা লিমিটেড আমরা টের পাচ্ছি, সেটাকে এবার বৈরাগ্যের কারণে প্রিপেয়ার্ড হয়ে আছে, সেখান থেকে এমন একটা সংকেত দিলেন যে সংকেতটাকে অবলম্বন করে তিনি ওই চিৎ স্বরূপে স্থিত হতে পারলেন, অর্থাৎ শরীর থেকে পৃথক হওয়ার ব্যাপারটা তার ক্ষেত্রে ঘটতে পারলো, যেহেতু তার ওই প্রস্তুতিটি ছিল আর কি। এদিককার যাবতীয় রস শুকিয়ে গেছে, মানে নেগেটিভ ভাবে নয়, পজিটিভ ভাবে, যে এখান থেকে আমার তো কিছু নেওয়ারই নেই, এতে আবার অনেকদিন স্থিত হতে হতে এতদিনকার যে ছাপ নেওয়ার নেই বোঝার পর ওই ছাপগুলো রিলের মতো ঘুরতে থাকে মনের মধ্যে, এটা একটা স্টেট। আবার সেটা যখন আরো দৃঢ় হয়, রিলের মতো ঘোরাটাও ধীরে ধীরে কম হতে হতে প্রায় নেই হয়ে যায়, জাস্ট মনটা প্রায় ব্ল্যাঙ্ক হয়ে আছে, কিন্তু আত্ম উপলব্ধি হয়নি, জিজ্ঞাসা আছে এখন আর। এই জায়গাটা যদি দীর্ঘদিন স্টে করা যায়, তখন তার বৈরাগ্য পাকা হয়ে গেছে, মানে অবিদ্যা চলে গেছে, মন চলে গেছে, কিন্তু অমৃত আসেনি। হ্যাঁ হ্যাঁ, প্রায় ওই জাংশন টাইমটা আর কি, ওই সময় শুধু সংকেতের অপেক্ষা আর কি, ওই সংকেত পেলেই সেই সংকেতকে কেন্দ্র করে সমাধানে ডুব দেয় বুদ্ধিটা আর কি, বা মন, যেভাবেই বলি, ওই ফোকাসটা আর কি, মূল ডুব দিলে তখন এই যে শরীর থেকে পৃথক হয়ে বিশুদ্ধ চৈতন্য, তখন সেই চৈতন্যই যেন চৈতন্যের স্থিতি, অর্থাৎ মন চৈতন্যের স্থিতি একাকার হয়ে যায়। শরীরের মতো আছে, শরীরের প্রাণ আছে, আবার শরীরের ধর্ম অনুযায়ী 2 ঘন্টা 6 ঘন্টা পর বা যে সময় পর আবার হলো, হ্যাঁ শরীর আমি এবং আমি আছে, কিন্তু পেছনের ওই দরজাটা খুলে গেছে, ওর নিরন্তর ধারা পেছনে ওই প্রশ্রবণের মতো চলছে আর কি, সেটাই সর্বদা অনুভব করে রাখছে, আরে বিশুদ্ধ চৈতন্য সত্তা তো আমি, কিন্তু তার মধ্যে এই শরীরটা নিজের মতো কাজকর্ম করছে, শরীরের ব্যথা বেদনা সবই আছে, কিন্তু শরীর কেন্দ্র করে যে উদ্বিগ্নতা ছিল তার গোড়া কেটে গেছে, মানে উইদাউট এনি এফোর্ট ওটা হলো নিরুদ্বিগ্ন স্থিতি। উদ্বিগ্নতার মূল কারণ আমি কর্তা, শরীর মন এবং পার্সোনালিটি যেটা আমরা ভেবে রেখেছি, একটা ব্যক্তিত্ব ধরে রাখি না, সেই ব্যক্তি মানে ধরুন একদিন তো দেহের অবসান হবে, হ্যাঁ মৃত্যু মুহূর্তে ওকে এই কনসাসনেস নিয়েই যেতে পারবে স্বাভাবিকভাবে। এবং কিরকম হয়, মানে সাধারণভাবে বলতে গেলে এই উদাহরণগুলো দেওয়া হয়, খুবই টু দা পয়েন্ট। বলে যে একজন নাটক করছেন, কোন নাটক খুব ভালোভাবে করছেন, আমরা দেখে খুব খুশি হচ্ছি। আগেকার দিনে ওই ফিমেল ক্যারেক্টার গুলো মেলরাই করতো আর কি, 12, 13, 14 বছর, সব ভালো যে দেখতে, চপল ভাদুরীর মতো ওই রকম আর কি। তো বলছেন যে মানে একজন হিন্দিতে বর্ণনা করছেন, বলে
তিনি বলছেন যে मैं वहां पर जाके उनसे मिलूंगी फिर जाके बैठूंगी फिर गीत गाऊंगी মানে প্রত্যেকটা জায়গায় স্ত্রীবাচক ক্রিয়াপদ ব্যবহার করছেন কিন্তু ব্যবহার করেও प्रश्न করছেন बोले इतनी सारी मतलब शब्द के इस्तेमाल करने के उपरांत भी उनके अंदर क्या पति की इच्छा होगी उनके अंदर तो जवाब ये है नहीं क्योंकि कदापि वो ये अंदर से नहीं भूले कि मैं पुरुष हूं এত কিছু করার পরও ভেতরের জ্ঞানটা আছে যে আমি পুরুষ কেন সেই জ্ঞানটা তো তার উইথ এফোর্ট নয় ওটা ন্যাচারাল ঠিক তেমনি ওই ভেতরের বোধটা এমন হবে যে মৃত্যু জন্ম যে পরিস্থিতি হোক ভেতরে নিরন্তর ধারা হিসেবে ওটা আছে আর কি। মানে শব্দে যদি বলা হয় জ্ঞানাত্মক স্মৃতি জ্ঞানময়ী স্মৃতি যেটা চেষ্টা নিরপেক্ষ ভাবে থাকবে আর কি। চেষ্টাটা ওই আবরণটা ভাঙা পর্যন্ত তারপরে আর চেষ্টার কিছু ব্যাপার নিয়ে বলে তাহলে দ্বৈত একবারে মিটে যায় না বলে না একেবারে দ্বৈত মেটে না দ্বৈতের আভাস থাকে যেহেতু শরীর থাকে কিন্তু তাতে কিছু যায় আসে না ওই আনন্দের মানে প্রশ্রবণ সমস্ত কিছু ভেতরের পুরনো ক্ষতগুলো এখানকার যা যা জগতের ক্ষত তৈরি হয় সমস্ত ধুয়ে মুছে দেয় নতুন ক্ষত কিছু তৈরি হয় না শরীর ছাড়া ওই স্টেজে তো পৌঁছানো সম্ভব নয় শরীর তো তোমার ভেহিকল ওইটাকে পৌঁছানোর জন্য হ্যাঁ এইটা গেল আপনার ওই জায়গা থেকে বিষয়টা আর কি তো স্যার যেটা বলছিলেন তো আমরা ওই জায়গাটা কিভাবে আমরা সাধারণ মানুষ হিসেবে পৌঁছাতে পারবো সেইটাই আপনি প্রশ্ন করেছেন সেই ক্ষেত্রে এবার বিভিন্ন রকম রাস্তা বলে রাখা আছে কোন রাস্তাই ভুল নয় মহাজনরা যেখানে বলেছেন পরবর্তীকালে সবকিছুর তো একটা কড বা ফেক বা মিথ্যে তৈরি হয় সাথে সাথে সাধু বেশ ধরে আমরা যে জানছি যে রাবণ এসে ঠকিয়ে নিয়ে গেছিলেন তো সমস্ত কিছু সেই মেকি জিনিসের আলোচনায় না গিয়ে আসল জায়গায় আসি প্রত্যেকটা রাস্তার নিজস্ব বৈশিষ্ট্য বৈচিত্র্য আছে এবার কোন রাস্তাটা কোন অধিকারীর জন্য ম্যাচ করবে এটা হলো খুব ইয়ে জায়গায় তাহলে সুগম ভাবে হয় মানে চলার পথটাও বেশ ইয়ে হয় আস্বাদন যোগ্য হয় স্তরে স্তরে তো এই ক্ষেত্রে দেখা গেছে এইটা যে খুব সাদামাটা বর্তমান সময় হিসেবে যদি বলি নিরাকার সাকার এ সমস্ত দ্বন্দ্বের মধ্যে যদি না গিয়ে যদি মানুষ যার যেমন ভাব তিনি সগুণের উপাসনা যদি করেন সগুণের নির্গুণের করেন সেইটাকে নিষ্ঠা সহকারে ধরা নিজের কাজকর্মের সাথে আর যেহেতু আমরা শরীরের কাম শক্তিরই প্রকাশ হলো শরীর স্থূলভাবে বায়োলজিক্যালি দেখতে গেলে যদি ধরি আর কি একভাবে আর কি এবার বিভিন্ন বয়সে তার এক্সপ্রেশন বিভিন্ন রকম হয় বীজ আকারে শুক্রাণু ডিম্বাণু থেকে তো ওই ব্যাপারগুলো আর কি যদি ওইভাবে ধরি জীববিজ্ঞানের হিসেবে কাম শক্তির রূপান্তরণের ধারাটা যদি জানা যায় আর এইদিকে তিনি নির্গুণের সাধনা করুন বা সগুণের সাধনা করুন এই দুটোকে যদি কম্বাইন করা যায় তখন জীবনের স্বাভাবিকভাবে পূর্ণতা নেমে আসতে থাকে তাতে কি ওই যে সংসারের মধ্যে থাকার কারণে যে আমি খানিকটা কম পেলাম আস্বাদন এই ক্ষেত্রটা থাকে না আর পরে আর এই ভ্রান্তিটাও থাকে না কিন্তু এই সাধনা বা অনুশীলনটা যেন আন্তরিক হয় আর আমার একটা ছোট্ট জিজ্ঞাসা অবশ্যই অবশ্যই আমি কি এক্ষেত্রে আমার জন্য ইজিয়েস্ট ওয়ে আমি যেটা খুব কমফোর্ট বোধ করি সেই রাস্তাটা ধরবো না আমি যেটাই খুব ডিসকমফোর্ট বোধ করি সেটাও আমি ধরবো না কিন্তু আমি যেটা খুব কমফোর্ট বোধ করি সেটাও তো আমার মধ্যে আলস্য আনতে পারে যে অঙ্কটা আমি খুব সহজে পারি সেটা কিন্তু আমি প্র্যাকটিস করবো না একটু অ্যাড করছি অবশ্যই অধিকারী বিষয়টা যেটা বলতে চাইছেন স্যার অধিকারী আমি যে কোন বিষয়টা অধিকারী সেটা নিরূপণ কিভাবে করব অধিকারী নিরূপণটাকে আমি করতে পারবো না আমার গুরু লাগবে কারণ আমি সেরকম ভাবে এই গুরু পরম্পরায় আমি সেরকম ভাবে এখনো পর্যন্ত আসিনি সেক্ষেত্রে আমি কোন পথটায় যাব কোন পথটা আমার কাছে একদম সুটেবল পথ বলে মনে হবে অভিজ্ঞতাই নেই এবং আমি যদি আমি যদি এরকম ভাবে চিন্তা করি জ্ঞান কর্ম ভক্তি রাজ চারটে করে যদি জ্ঞান যোগের দিক দিয়ে যেতে চাই সেক্ষেত্রে যদি একটা সময় পরে যদি আমি মনে হয় যে না আমার এই পথটা যাওয়াটা ঠিক হচ্ছে না যেহেতু আমার গুরু পরম্পরায় সেরকম কোনো অভিজ্ঞতা নেই হচ্ছে না আবার ব্যাকে এসে আবার কর্মযোগে যাচ্ছি সুতরাং কোনো পথটাতেই আমি একদম একদম হাইয়েস্ট যে একদম চূড়ান্ত জায়গাতে যেতে পারছি না অর্ধেকটা করে আবার ব্যাকে আসছি সুতরাং আমি অধিকারী কিনা সেটা আমি বুঝবো কি করে আমি সেটাই মহারাজকে বললাম আমি কি আমার টপ কমফোর্ট জোন থেকেই স্টার্ট করব না টপ ডিসকমফোর্ট জোনটা থেকে স্টার্ট করবো আমি আমার টপ কমফোর্টটা নিলেও আমার মধ্যে আইডলনেস চলে আসবে আলস্য চলে আসবে আবার টপ ডিসকমফোর্ট জোনটাকে চুজ করলেও আমার মধ্যে কিন্তু একটা ফোবিয়া চলে আসবে আমি পারবো না যে আমি ওটার জন্য আমি যোগ্য নই তাহলে কি যেটা খানিকটা বুঝি না সেই পথ থেকে শুরু করা
আসলে ঠিক লজিক্যাল ভাবে সকলের জন্য এইটা উত্তর সেভাবে হয় না, যেহেতু গুরু পরম্পরার বিষয় চলে আসছে। ওটাকে আমরা যতক্ষণ সেভাবে রেসপেক্টফুলি না ধরে বাইপাস করার চেষ্টা করবো, ততক্ষণ উত্তরগুলো সবার ক্ষেত্রে ঠিক হবে না। এটা এক। তবুও যদি লজিক্যাল ভাবে কিছুটা বলার চেষ্টা করা হয়, সেটা হলো এই, যেটা করলে আমি বুঝতে পারবো যে আমি শারীরিক এবং মানসিক ভাবে আগের থেকে আরো শান্ত এবং আরো সমতাযুক্ত হচ্ছি, ভারসাম্য যুক্ত হচ্ছি, এটা হলো ইন্ডিকেটর। সেটা হলে বিশেষ যেটা লক্ষণ, মানে সব ক্ষেত্রেই যে পথেই যাই, এটা কম, অন্তরের রাগ দেশ কমতে থাকবে। রাগ দেশ কমলেই, রাগ দেশই মনের ডিস্টারবেন্সের মূল আর কি, উদ্বিগ্নতা। তখন স্বাভাবিকভাবে সমস্যা, মানে যেই ওয়েটা দিয়ে গিয়ে আমার রিপোগুলো বেশি ডিকে হবে, হ্যাঁ সেই ওয়েটাই আমার পক্ষে হ্যাঁ হ্যাঁ। এখানেও আবার ব্যাপার আছে, হয়তো দেখলাম যে অন্যান্য কাম ক্রোধ বিষয়টা কম হয়ে গেল, কিন্তু ভাবনা তৈরি হলো যে আমি একটা বিশেষ কিছু হচ্ছি অন্যদের থেকে। অহংকার। হ্যাঁ, এটা আবার মানে আইসোলেশন আসলে চলবে। হ্যাঁ, না ঢিলেমিও আসছে না, ওই আইসোলেশনও আসবে না আর কি, এই বিষয়গুলো। আর ওই ভেতরের ওটা আর কি, যে বাইরের পরিস্থিতির ওপরে আমার শান্তি নির্ভর করছে না। যত যত আমি শান্তির জন্য মানে আসলেই ইন্ডিপেন্ডেন্ট, এই অনুভূতিটা যত স্পষ্ট গভীর হয়ে উঠছে আর কি। প্রথমে আমি বলতে গেলে সাধারণভাবে মানুষ কি বোঝেন, এই শরীরধারী আমি একটা ঘরের মধ্যে নিজে বদ্ধ হয়ে গেলাম। আরো টু দা পয়েন্ট, কিন্তু করে দেখেছি, হ্যাঁ মানুষ অনেকে যখন মনে আসল করে পরিস্থিতিতে না, ওইটা মাথা শান্তির জন্য না, এটা একটা বিষয়। আরেকটা মানে দিস ইজ মাই কোয়ারিজ টু ইউ। আচ্ছা আচ্ছা, ওইটাতে ব্যর্থ হয়। আধ্যাত্মিক ক্ষেত্রে তো তাই। শান্তি বলতে এখানে পড়ার শান্তি বা ব্রাহ্মী স্থিতির কথা বলা হচ্ছে, তার সমার্থক শব্দ হিসেবে শান্তি বলা হচ্ছে। সেটার জন্যই আসলে তাহলে যুগ যুগান্তর ধরে সমস্ত সাধু সন্ত মহাজনেরা দূর দূরান্তে হিমালয়ে পর্বত গুহায় অরণ্যে নির্জন স্থানে কেন গেছে? তো একটা লোকালয় জনবসতির মধ্যেও নাম জপ চালিয়ে দিতে পারতো, যদি শান্তি যদি আমার সম্পূর্ণটা আমারই কন্ট্রোলে থাকে। আর প্রকৃতি কি আমাকে শান্তির স্টিমুলাস দিচ্ছে না? হ্যাঁ, এই জায়গায় মানে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি কমপ্লিট করার পর যদি কমপ্লিট করার বিষয়টা ঠিক ঠিক হয়ে থাকে, ওখান থেকে পাস আউট হয়ে যাওয়ার পর তখন বুঝতে পারি যে এই বিশ্ব জোড়া বা বিশ্ব জগতই আমার পাঠশালা। এটা বোঝার জন্য ওই লেভেলে যেতে হলো। ছোটবেলায় বললে ক্লাস 3, 4, 5 বলবো এটা কথার কথা, বা ধরবো না, তার প্রতি কোনো রুচিও নেই, যেহেতু মনের লেভেলটা সেরকম। তার আগে এই ঘাটগুলো পেরিয়ে মনটা যেভাবে প্রসেস হলো, এই জায়গায় আসার পর সেই সাধারণ কথাটি বেশ সহজভাবে গ্রহণ করতে পারলাম। তো শান্তির জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট কি অথবা নই কি, এটা যে প্রশ্ন, ঘরে বসে জব করতে পারতাম। ঘরে বসে জব করার জন্য যে মেন্টাল ম্যাচুরিটি দরকার, সেই ম্যাচুরিটিটা তো সেই সময় ছিল না বা থাকে না। এবার পাহাড়ে পর্বতে গিয়ে করলামটা কি, বাইরের ডিস্টারবেন্স থেকে সরে গেলাম,